নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, আবার কোল ইন্ডিয়ার তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা প্রয়োজন। তবে যোগ্যতার ব্যাপারে তোমাদের বলে রাখি, যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে যে কোনো শাখায়, সেটি তুমি আর্টস থেকে হোক বা সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, ঠিক আছে, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো, তোমাদের এখানে বলছে মেথড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের বিভিন্ন পোস্টের জন্য সিলেকশন প্রসেসটা কিন্তু একটু আলাদা আছে, যেখানে বলা হচ্ছে যে সিলেকশন উইল বি বেসড অন রিটিন টেস্ট। 100 মার্কসের তোমাদের রিটিন টেস্ট হবে, এর ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে। তো এখানে রিটিন টেস্টে কী কী হবে দেখো, কোশ্চেন পেপার ফর রিটিন টেস্ট 100 মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, নো নেগেটিভ মার্কিং। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে কোনো রকম ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না। এবার দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কেমন সিলেবাস থাকবে। তো 8.3 প্যারাটা দেখতে পাচ্ছ যে যেই মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে যেমন এখানে টেকনিক্যাল, অর্থাৎ যারা টেকনিক্যাল পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেবাস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 30 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। আর সাবজেক্ট নলেজ মানে হচ্ছে যারা যেই করেছে, যে সিভিল নিয়ে হতে পারে, মেকানিক্যাল নিয়ে হতে পারে বা ইলেকট্রিক্যাল নিয়ে হতে পারে, সেই সাবজেক্টের ওপর তাদের 70 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে, এরপরে হচ্ছে নন টেকনিক্যাল মানে হচ্ছে ক্লারিক্যাল। এখানে যারা যারা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো সিলেবাস এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই 3টে সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। না থাকছে ইংলিশ, না থাকছে অন্য কোনো কম্পিউটার নলেজ, এইসব কোনো কিছুই বাদ দিয়ে সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেসের ভিত্তিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হচ্ছে। এটি আমি বলবো প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা এই পরীক্ষাটায় যারা যারা ভালো কোয়ালিফাই করতে পারবে এবং ভালো নাম্বার স্কোর করতে পারবে, তারা অবশ্যই কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু চান্স পাবে। ফাইনাল মেরিট কিন্তু এর ভিত্তিতেই কিন্তু তোমাদের নির্ধারিত হবে। ঠিক আছে, তো আরও বিস্তারিত তোমাদের বলবো। তো দেখো, এখানে বলা হচ্ছে যে ডিউরেশন অফ রিটেন টেস্ট 120 মিনিট তোমরা সময় পাবে, অর্থাৎ 100 নম্বরের তোমাদের পরীক্ষা, যার জন্য তোমরা সময় পাচ্ছ কত, 2 ঘন্টা সময় পাচ্ছ। সময় কিন্তু যথেষ্ট কিন্তু বেশি দেওয়া হচ্ছে। একটা রেলের যদি এনটিপিসি প্রিলি পরীক্ষা ধরি, সেখানেও কিন্তু তোমাদের 100 নম্বরের পেপারে পরীক্ষা হয়, আমি প্রিলির কথা বলছি, সেখানে 90 মিনিট সময় থাকে। ঠিক আছে, বাট এখানে তোমাদের দিচ্ছে 2 ঘন্টা সময় দিচ্ছে। ঠিক আছে, তো এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যদি একটু ভালোভাবে পড়া করতে পারো বা ভালোভাবে যদি স্টাডি করতে পারো, এই চাকরিটা পাওয়া কিন্তু তোমাদের কাছে কোনো জটিল কিছু হবে না। এখানে কোশ্চেন পেপার উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে বলা হচ্ছে যে 50% তোমাদের যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো, তাদের 50% কিন্তু মিনিমাম স্কোর কিন্তু করতেই হবে। মাথায় রাখবে, এটি কিন্তু মিনিমাম কোয়ালিফাইং স্কোর। ঠিক আছে, 50% পেতেই হবে। আর এসসি এসটি ওবিসি যারা আছো তাদের ক্ষেত্রে 40% কিন্তু তোমাদের স্কোর করতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা ফোকাস করব। তার আগে আমরা দেখে নিই যে এখানে এজ লিমিট কত বলা হয়েছে। তো দেখো, এখানে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এই জায়গাটা দেখে নাও, যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, আমাকে অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের ব্যাপারে আপনি কিছু বলেন না। তো দেখতে পাচ্ছ, যারা যারা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে, যারা নন টেকনিক্যালে, তো তাদের ক্ষেত্রে এখানে LV
ইভি, এইচএইচ, অর্থাৎ তোমাদের যেসব ক্যাটেগরি তোমরা দেখতে পাচ্ছ, এই সব ক্যাটেগরিতে তোমাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কোনো এখানে অসুবিধা কিন্তু হবে না। এখানে এজ লিমিটটা দেখে নাও। আপার এজ লিমিট যেটি দেওয়া আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর যদি তুমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও আবেদন করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 30 বছর, এসসিদের ক্ষেত্রেও 18 থেকে 30 বছর, এসটিদের ক্ষেত্রেও 18 থেকে 30 বছর। ঠিক আছে, যারা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে নাও, এখানে তোমাদের 18 থেকে 30 বছর হচ্ছে ইউআর আর ইডাব্লিউএস। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 33 বছর, এসসিদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, আর হচ্ছে এসটিদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, যারা জেই সিভিলের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 30 বছর হচ্ছে ইউআর ইডাব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এসসিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং এসটিদের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 35 বছর। জুনিয়র ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু যে কাজটিই হও না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটি কথা তোমাদের এখানে বলা হচ্ছে, ক্যান্ডিডেট বিলং টু ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি। ধরো তুমি এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, কিন্তু এখানে বলছে অ্যাপ্লাই এগেনস্ট ইউআর ভ্যাকেন্সিজ। তুমি যদি ইউআর ভ্যাকেন্সির জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, এজ রিল্যাক্সেশন ডাজ নট অ্যাপ্লাই দেম, দিজ আর আনরিজার্ভ পোস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পাবে না। অর্থাৎ তোমরা যদি তোমাদের কোটাতে আবেদন করো তাহলেই কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশনটা পাবে। যদি না করো, তুমি যদি অ্যাজ এ ইউআর হিসাবে যদি আবেদন করো তাহলে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনটা কিন্তু তোমরা পাবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা দেখো, 11 নম্বর প্যারাতে যেটা বলা হচ্ছে মেডিকেল ফিটনেস। অর্থাৎ তোমাদের কিন্তু যখন তোমরা রিটেনটাকে ক্লিয়ার করে গেলে তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হবে, মেডিকেল আর ডিভি হবে। ঠিক আছে, ডিভি মেডিকেল। তো এই মেডিকেলের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে যে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন, যে তোমাদের আগে নিযুক্ত করার আগে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে, যেখানে বলছে যে বিং ফাউন্ড মেডিকেলি ফিট প্রেসক্রাইব ফর দ্য পোস্ট। অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের জন্য তোমাকে কিন্তু মেডিকেলি ফিট কিন্তু হতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকের সন্দেহ থাকতে পারে যে স্যার মেডিকেলি ফিট কিন্তু যারা পিডাব্লিউবিডি তারাও তো আবেদন করতে পারছে। দেখো, তোমরা যদি ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করো, ধরো তোমার কোনো অন্য কোনো সমস্যা আছে, সেটা চোখের সমস্যা হতে পারে বা কোনো অপারেশন আগে হয়েছে, সেরকম কিছু সমস্যা থাকতে পারে, তোমরা প্লেন ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করে দেবে। কারণ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই বা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ঠিক আছে, এমনিতেও অন্য কোনো পোস্টেই কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু সম্পূর্ণ ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো পোস্টেই নেই। ঠিক আছে, তো আমি মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছি, যাদের মেডিকেল নিয়ে যাদের একটু সমস্যা আছে তারা চেষ্টা করবে ক্লারিক্যাল অর্থাৎ নন টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করার। ওকে, আচ্ছা, এখানে দেখো যেটি পরবর্তী যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে জেনারেল কন্ডিশন। জেনারেল কন্ডিশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। প্রত্যেকে অর্থাৎ প্রতিটি রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, সেটি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, আবেদন করার সময় তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো সমস্যা হয় আবেদন করার সময়, তাহলে কিন্তু তোমরা এই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে পারো। এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারটায় তোমরা নোট ডাউন করে নাও। এখানে বলছে 10টা থেকে 5টা পর্যন্ত অল ওয়ার্কিং ডেজ, মনডে থেকে স্যাটারডে পর্যন্ত তোমরা কিন্তু কল করার সময় পাবে। ঠিক আছে, এখানে আরেকটি মেল আইডিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই মেল আইডিতেও কিন্তু তোমরা কল করে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যে এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে এনএলসি ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ এটি
কোল ইন্ডিয়া লিমিটেডের অন্তর্গত একটি অধীনস্থ সংস্থা, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অনলাইন মোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে বলা হচ্ছে আবেদন করার আগে তোমাদের মোবাইল নাম্বার এবং ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি কিন্তু ইনপুট করতে হবে। তোমাদের পরীক্ষার তারিখ থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট কার্ড সবই কিন্তু তোমাদের অনলাইন প্রসেসে কিন্তু জানানো হবে। এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে হবে এবং তোমাদের মেল বা SMS এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাক্টিভ হয়েছে সেটি হচ্ছে 25শে মার্চ থেকে তোমাদের অ্যাক্টিভ হয়েছে এবং তোমাদের 24শে এপ্রিল পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। এখানে অনলাইন আবেদন করার পরে কোনো রকম কিন্তু প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, কোনো হার্ড কপি বা প্রিন্ট আউট কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, আবেদন মূল্য কত টাকা। দেখো এখানে আবেদন মূল্য হচ্ছে যারা F1S গ্রেডের জন্য যারা আবেদন করবে আর F2W গ্রেডের জন্য যারা আবেদন করবে। তো এইখানে তোমাদের আগে ব্যাপারটা ক্লিয়ার করে দিই, F1S গ্রেডের পোস্ট কোনগুলো আর F2W গ্রেডের পোস্টগুলো কোনগুলো। তো চলো সেটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো পরপর কিন্তু 9টি মতো পোস্ট লেখা আছে এবং এই সাইডে তোমাদের ক্যাটাগরিগুলো লেখা আছে, যেখানে দেখো তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ড্রাফটসম্যান, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফিটার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মেকানিক মোটর ভেহিকেলস, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ওয়্যারম্যান, তারপরে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা আবার নন টেকনিক্যাল, তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে দেখো F2W দিয়ে যতগুলো আছে F2W দিয়ে এইগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের F2W অর্থাৎ ক্লারিক্যাল পর্যন্ত এগুলো সম্পূর্ণ F2W, ঠিক আছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পোস্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু F1S, ঠিক আছে। তো এইগুলো তোমরা বুঝে গেলে। এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে যদি এখানে তোমরা আবেদন করতে চাও। তো দেখো F1S গ্রেড যে পোস্টগুলো সেগুলো হচ্ছে জেই পোস্ট, ঠিক আছে। আর এখানে F2W গ্রেডের যে পোস্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের যেগুলো হচ্ছে তোমাদের ক্লারিক্যাল পোস্ট আছে, ক্লারিক্যালের যে পোস্ট আছে সেটা হচ্ছে F2Wর মধ্যে আছে। তো F2Wটা নিয়ে আমি বলছি, তারপরে আমি তোমাদের F1S এর কথা বলছি। তো এখানে F2W গ্রেডের যে ক্লারিক্যাল পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, এখানে UR EWS OBC ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তোমার 250 টাকা আবেদন মূল্য তোমার লাগছে। সঙ্গে তোমাদের আর কি লাগছে, 236 টাকা মতো তোমাদের প্রসেসিং ফিস লাগছে, অর্থাৎ সব মিলিয়ে তোমাদের 486 টাকা মতো আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগছে কমপ্লিট। এরপরে দেখো যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, কিন্তু প্রসেসিং ফিস দিতে হবে 236 টাকা তাদের টোটাল যে আবেদন মূল্য দিতে হচ্ছে, ঠিক আছে। এটা ক্লারিক্যালের ক্ষেত্রে বলে দিলাম। আর যারা জেইর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো UR EWS OBC ক্যান্ডিডেটদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, 295 টাকা প্রসেসিং ফিস, টোটাল হচ্ছে 595 টাকা। আর SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যানদের যেই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস নেই, শুধুমাত্র 295 টাকা প্রসেসিং ফিস দেবে, অর্থাৎ টোটাল যে আবেদন মূল্য যেটি লাগছে সেটি 295 টাকা আবেদন মূল্য লাগছে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং আবেদন করার আগে কিন্তু ভালো করে জেনে নেবে এবং পরবর্তী সময় তোমরা কিন্তু এডিট অপশান হয়তো নাও পেতে পারো। তার জন্যই বলছি খুব কেয়ারফুলিভাবে প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে দেখবে। আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা রাখি, ঠিক আছে। আচ্ছা, সরকার এই পোস্টের জন্য যারা আবেদন করবে, ড্রাফটসম্যানের পোস্টের জন্য যারা আবেদন করবে, এখানে 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু ITI করা থাকে ড্রাফটসম্যান নিয়ে। এরপরে যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফিটার, ঠিক আছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মেকানিক মোটর ভেহিকেলস এইগুলো নিয়ে যারা আবেদন করবে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ওয়্যারম্যান নিয়ে যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে দেখো এখানে 30,000 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং যোগ্যতা যেটি চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস ফিটার, ITI নিয়ে ফিটার যদি করা থাকে, উচ্চ মাধ্যমিক পাস ইলেকট্রিশিয়ান নিয়ে যদি তোমার ITI করা থাকে, উচ্চ মাধ্যমিক পাস যদি তোমাদের মেকানিক মোটর ভেহিকেলস নিয়ে করা থাকে, অর্থাৎ এই সব পোস্টগুলোর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ITI যোগ্যতা প্রয়োজন, সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস,
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যোগ্যতা প্রয়োজন। এখানে উচ্চ মাধ্যমিক পাস নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস কি আবেদন করতে পারবে? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 6 নম্বর, 7 নম্বর, 8 আর 9 যেইর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেই ক্ষেত্রে 38,000 টাকা মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে, এটি ইনিশিয়াল পে। এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ফুল টাইম অথবা পার্ট টাইম। ব্যাপারটা ভালো করে বোঝো, ফুল টাইম অথবা পার্ট টাইম। অনেকে কিন্তু পার্ট টাইম কিন্তু ডিপ্লোমা করে থাকে, তো এখানে কিন্তু এই পার্ট টাইম ডিপ্লোমাটা কিন্তু গ্রাহ্য করা হচ্ছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সেটি ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই যারা সিভিল নিয়ে যেইতে আবেদন করবে তাদের সিভিল নিয়ে করা থাকতে হবে, মেকানিক্যাল নিয়ে থাকলে তারা মেকানিক্যাল নিয়ে করা থাকবে পলিটেকনিক, বা ইলেকট্রিশিয়ান নিয়ে তাদের কিন্তু ইলেকট্রিশিয়ান নিয়ে পলিটেকনিক করা থাকতে হবে। এরপর হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। যারা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 30,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এবং তাদের ক্ষেত্রে দেখো যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এখানে যতগুলো তোমাদের পোস্ট দেখালাম কোনো পোস্টেরই কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই, অর্থাৎ উইদাউট এক্সপিরিয়েন্সে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, নো এক্সপিরিয়েন্স। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে আবেদন করতে গেলে? সেই ডকুমেন্টসগুলো হচ্ছে তোমাদের হাই কোয়ালিটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে, যেখানে বলা হচ্ছে যে কালার পাসপোর্ট সাইজের ছবি সেটি জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 50 কেবির মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে তোমাদের ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচার, সেটি ব্লু বা ব্ল্যাক ইঙ্ক দিয়ে তোমাদের কোনো সই করবে, যেটি জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটও তোমরা দিতে পারো, যেটি পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে 250 কেবির মধ্যে হতে হবে। এরপরে যেটি লাগছে সেটি আধার কার্ড লাগছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট লাগছে। তারপরে হচ্ছে তোমাদের 12 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট অথবা মার্কশিট লাগছে। তারপরে হচ্ছে প্রুফ ফর প্রসেসিং নোটিফিকেশন কোয়ালিফিকেশান, সেই অনুযায়ী অর্থাৎ তোমাদের যদি ডিগ্রি যোগ্যতা থাকে তাহলে সেই ডিগ্রি যোগ্যতা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের কপি অফ কমিউনিটি সার্টিফিকেট, যারা এসসি এসটি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবে। এরপরে হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট দেবে। এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের এক্স সার্ভিসম্যানের প্রুফ সার্টিফিকেট তাদের দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সার্টিফিকেটগুলো প্রয়োজন। আর যদি তোমরা কম্পিউটারের সার্টিফিকেট বা এগুলো যদি তোমার থাকে তাহলে সেটাও তুমি দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা এখানে বলা আছে। এবং এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে ওপেনিং অনলাইন রেজিস্ট্রেশন, সেটি হচ্ছে 25শে মার্চ থেকে তোমাদের শুরু হয়েছে, এবং ক্লোজিং অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 24শে এপ্রিল পর্যন্ত তোমরা লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশন করার। তার মধ্যে কিন্তু তোমাদের দ্রুত আবেদন করে কমপ্লিট করতে হবে। এবং বলা হচ্ছে যে লাস্ট ডেট ফর অনলাইন পেমেন্ট সেটি হচ্ছে তোমাদের 24শে এপ্রিল পর্যন্ত তোমরা অনলাইন কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং লাস্ট ডেট অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড পেড ফিজ উইথিন টাইম। তো দেখো যারা অলরেডি মানে পেমেন্টও করে দিয়েছে এবং তারা রেজিস্ট্রেশনও করে ফেলেছে কিন্তু এখনও অনলাইন সাবমিশন কিন্তু করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দিন কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ 25শে এপ্রিল পর্যন্ত তাদের লাস্ট ডেট। তো এইখানে যে নিয়োগটি তোমাদের করা হচ্ছে সেটি তোমাদের বললাম এনসিএল থেকে নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড অনেকের কোয়ারি থাকবে, তো এক্সাম সেন্টার কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে। তো এটা কিন্তু এখনও কিন্তু তোমাদের কনফার্মভাবে কিন্তু এখানে এক্সাম সেন্টারের ব্যাপারে কিন্তু সেরকম কিছু বলা হয়নি। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু তোমাদের 3 বছরের, অর্থাৎ 3 বছরের তোমাদের চুক্তিভিত্তিক কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তবে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের কাজের মেয়াদ কিন্তু এক্সটেন্ড করতে পারে, সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর। ঠিক আছে, যাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে, যারা চেষ্টা করছো একটা ভালো অর্গানাইজেশন থেকে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করতে, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা, যাতে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগোতে পারো, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে এবং অথেন্টিকভাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।